হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিনেমার রাজ্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটি মাস্টারপিস মুভি সম্পর্কে জানতে চলেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। মুভিটির শুরুতে আমাদেরকে রে নামের এই আসামিকে দেখানো হয়। সে প্রতিদিন সকালে প্যাকেটের দুধ পান করত। আর কে ভাবতে পেরেছিল যে একটি সাধারণ দুধের প্যাকেট রে এর হাতে আসতেই জেল ভাঙার সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হবে। কিন্তু রে যখনই সেই প্যাকেটটি ছিঁড়ে তার ভেতর থেকে একটি পাতলা চকচকে প্লাস্টিকের শীট বেরিয়ে আসে। সুযোগ পেতেই সে সেই শীটই জেলের গেটে লাগানো পাসওয়ার্ড লকের উপর সাবধানে লাগিয়ে দেয়। যখন গার্ড পাসওয়ার্ড টাইপ করে তখন তার আঙুলের ছাপ ওই শীটের উপর পরিষ্কারভাবে বসে যায়। রে এলিমিনেশনের মেথড ব্যবহার করে শীঘ্রই সঠিক পাসওয়ার্ডটি বের করে নেয়। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। গেটের বাইরে হাত কিভাবে পৌঁছানো যায়। রে টয়লেট পেপারকে পানিতে ভিজিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করে এবং তাতে টুথপেস্ট মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে। তারপর একটি বড় কাগজের শীটে এগুলো পেঁচিয়ে সে একটি অন্যরকম আঠালো হাতিয়ার বানায়। কিন্তু এই সব করার জন্য তাকে ক্যামেরার নজর থেকে বাঁচতে হবে। রে আগে গার্ডের রুটিন খুঁটিনাটি পর্যবেক্ষণ করে নিয়েছিল। প্রতিবার যখন গার্ড তাকে বন্দি করে যেত তখন তারা বাইরে সিগারেট খাওয়ার জন্য যেত এবং সময় কাটানোর জন্য চলে যেত। এই সময় মনিটরিং রুম 7 মিনিটের জন্য খালি থাকতো। এটাই ছিল রে এর সবচেয়ে বড় সুযোগ। রে জানতো যে জেল থেকে পালানোর জন্য 3টি জিনিস জরুরি। প্রথমত গার্ডের রুটিনের সম্পূর্ণ তথ্য, দ্বিতীয়ত জেলের কাঠামোর সঠিক ধারণা এবং তৃতীয় বাইরে কোনো বিশ্বস্ত সঙ্গী থাকা। রে প্রথম দুটি জিনিসের ওপর দখল তৈরি করে নিয়েছিল। সে জেলের কাছে একটি দুর্বল জায়গাও খুঁজে বের করেছিল, একটি ফায়ার স্টেশন যা জেলের দেয়ালের সাথে লেগেছিল। রে এর কাছে ব্ল্যাক শেলের লোকেশন কোথায় সে তথ্য তার কাছে ছিল। সবকিছু মাথায় সেট করার পর সে তার প্ল্যান কার্যকর করতে শুরু করে। সে ইচ্ছে করে এক কয়েদির ওপর হামলা করে, তাকে আহত করে দেয়। ঠিক যেমনটা সে ভেবেছিল তেমনটাই হলো। গার্ডরা তাকে শাস্তি হিসেবে ব্ল্যাক শেলে ফেলে দেয়। যখন গার্ড খাবার দিতে আসে তখন রে চুপিসারে কাগজের গোল্লা ছোট জানালার তালাতে ঢুকিয়ে দেয় যাতে সেটি সহজেই খুলে যায়। পাসওয়ার্ড ছিল মাত্র 4 অক্ষরের, যা রে নিমিষেই ক্র্যাক করে ফেলে। ব্ল্যাক শেল থেকে বেরিয়ে সে মনিটরিং সিস্টেম হ্যাক করে এবং 1 মিনিট আগের ফুটেজ চালিয়ে দেয় যাতে গার্ডরা কিছু টের না পায়। এরপর সে ফায়ার স্টেশনের সাথে যুক্ত টেলিভিশন পাইপলাইন খুঁজে বের করে। যখন গার্ডরা সিগারেট খেতে ব্যস্ত ছিল সে সেই পাইপের রাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে তার দলের একজন আগে থেকেই উপস্থিত ছিল। সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটায় যাতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। গার্ডরা সিসিটিভি ফুটেজে করে কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। ইতিমধ্যে রে ফায়ার স্টেশনে পৌঁছে গিয়েছিল। সে দ্রুত একজন ফায়ার ফাইটারের ইউনিফর্ম চুরি করে নেয় এবং ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। এই ঝামেলার সুযোগ নিয়ে সে ট্রাকের সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তার লোকের গাড়িতে চড়ে সেখান থেকে বেরিয়ে আসে। এটি ছিল রে এর 14তম জেল ব্রেক, যেখানে ফাঁস হয় যে সে কোনো সাধারণ অপরাধী ছিল না। তার আসল কাজ ছিল জেলগুলোর সিকিউরিটি সিস্টেম টেস্ট করা। আসলে সে একটি সিকিউরিটি কোম্পানির মালিক ছিল, যার কারণে সে নকল কয়েদি সেজে জেলে ঢুকতো এবং নিজের দক্ষতা দিয়ে বাইরে বেরিয়ে এসে এটা প্রমাণ করত যে জেলের সিকিউরিটি সিস্টেম উন্নতির প্রয়োজন আছে কিনা। সে এতগুলো জেল থেকে পালিয়েছিল যে মানুষ বলতে শুরু করেছিল যে এই লোক যে কোনো জেল থেকে স্কেপ করতে পারবে। একদিন সিআইএ এর লোকেরা তার কাছে আসে এবং তাকে বলতে থাকে, তোমাকে একটি খুব কঠিন এবং গোপন জেলে যেতে হবে যার নাম বা লোকেশন কাউকে বলার আদেশ ছিল না। এই মিশন ছিল খুব বিপজ্জনক। তা সত্ত্বেও রে রাজি হয়ে যায় কারণ তার কাছে লক্ষ লক্ষ ডলারের এই অফারটি ওয়ার্থ ইট মনে হয়েছিল। কে জানতো যে টাকা সত্যি মানুষের দ্বারা সবকিছু করিয়ে নিতে পারে। তারা রেকে একটি নতুন পরিচয় এবং একটি সিক্রেট এক্সিট কোড দেয় যাতে সে সেখানে কোনো কিছু ভুল করলে সেখান থেকে পালানোর জন্য ব্যবহার করতে পারে। যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দেয়। শীঘ্রই সেই দিনটি চলে আসে যখন তাকে ইচ্ছা করে অ্যারেস্ট হতে হবে, কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করে নেয় এবং ইলেকট্রিক শক দেয়। সে কিছু বুঝে ওঠার আগেই তারা তার হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটি বের করে নেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। যখন তার চোখ খোলে তখন সে নিজেকে একটি অদ্ভুত জেলের মধ্যে বন্দী হিসেবে পায়, যেখানে প্রতিটি রুম কাচের তৈরি ছিল এবং সেখানে সব জায়গায় ক্যামেরা ছিল। তার আশেপাশে সব কয়েদিদেরও এভাবেই 24 ঘন্টা সুপারভিশনে
স্থানে রাখা হতো। এই জেল পুরোপুরি বাতাসে ঝুলেছিল যাতে কোনো কয়েদি মাটি খুঁড়ে পালানোর চেষ্টা করতে না পারে। এটি দেখে রে সঙ্গে সঙ্গে বুঝে যায় সে একটি খারাপ পরিস্থিতিতে ফেসে গেছে। সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরোনোর জন্য সে তার নতুন সিক্রেট কোড বলে। কিন্তু জেলের জেলার ছিল একজন তারা বেঁকা মাথার মানুষ। সে কোনো কিছু না শুনে রেকে আবারও বন্দি করে দেয়। এরপর ওখানে আসল রহস্য সামনে আসে। এই জেলের জেলার এমন একজনের সাথে মেলামেশা করত যে রে এর শত্রু ছিল। তখন রে লক্ষ্য করে এখানকার গার্ডরা পুরোপুরি অস্ত্রে সজ্জিত এবং মুখে কালো মাস্ক পরে ঘুরে বেড়ায়। আর গার্ডদের সংখ্যাও কয়েদির চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে তাদের যখন যা ইচ্ছে হতো তাই করত। তারা যে কাউকে মারধর শুরু করত। অন্যদিকে দেখা যায় কয়েদিদের টর্চার করার জন্য একটি ভয়ানক রুম বানানো হয়েছিল, যেখানে ভেতরে গেলেই তীব্র আলোতে চোখ ধাঁধিয়ে দেয়। এছাড়া সেখানকার তাপমাত্রাও ছিল অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও ব্যথা সহ্য করে রে কোনো মতে পুরো রুমটি তল্লাশি করতে থাকে। তখন তার নজর মেঝের স্টিল প্লেটে লাগানো পেরেকের ওপর পড়ে। সেই মুহূর্তে তার মাথায় একটি আইডিয়া আসে। বাইরে বেরোনোর পর সে প্ল্যান বানাতে শুরু করে। এখন জেল থেকে বাইরে বেরোনোর জন্য তার একজনের খুব প্রয়োজন ছিল। যখনই সে নিজের পরিস্থিতি বাড়াতে শুরু করে তখনই টাইসন নামে এক লোক তার সাথে বন্ধুত্ব করতে আসে। তার চোখে আলাদা এক চমক ছিল। সে সরাসরি রেকে জিজ্ঞাসা করে তোর কি চাই। রেও কিছু লুকালো না এবং সরাসরি বলে আমার একটি চকচকে আয়রন চিতাই এবং তুমি যদি আমাকে এটা এনে দাও তবে আমাদের বন্ধুত্ব পাকা মনে করো। এতে টাইসনও রাজি হয়ে যায়। এরপর সে সরাসরি জেলারের কাছে পৌঁছে যায় এবং তাকে উল্টো পাল্টা বলতে থাকে, যাতে ঘাড়তেরা জেলার রেগে গিয়ে তাকে ওয়াটার টর্চার দিতে থাকে। যদিও এরই মধ্যে টাইসন চালাকি করে সেই রুমের ড্রেন কভার সরিয়ে ফেলেছিল। অনেক মার খাওয়ার পর সে সেই কভারটি রের হাতে তুলে দেয়। তখন রে তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলতে থাকে বাহ, এই লোক তো বেশ বড় খেলোয়াড়। টাইসনকে দেখে ইমপ্রেস হয়ে সে তার আসল পরিচয় বলে দেয় যে আমি একজন জেল ব্রেকার। এর সাথে সে তার অ্যানালাইসিসও জানায় যে এই জেলের স্ট্রাকচার ভার্টিক্যাল, যার মানে এই জেল মাটির নিচে বানানো হয়েছে। আসলে রে যখন টর্চার রুমে ছিল তখন সে মাটির নিচ থেকে পানির আওয়াজ শুনছিল, যার মানে সেখানে একটি পানির পাইপলাইন থাকতে পারে যা থেকে তারা পালানোর রাস্তা পেতে পারে। এসবের পর টাইসন ইচ্ছা করে জেলের গুন্ডা মার্কো ব্রাদার্স এর সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। ওদিকে রে একটি রুটি হাতের তালুতে লুকিয়ে ফেলে। তারপর যখন মার্কোর লোকেরা জেলে মারপিট শুরু করে প্ল্যান অনুযায়ী দুজনকে টর্চার রুমে ফেলে দেওয়া হয়। রে তখনই ড্রেন কভার বের করে এবং সেটি রিফ্লেকশন দিয়ে পেরেকগুলোর ওপর ফোকাস করে। দেখতে দেখতে উচ্চ তাপমাত্রার কারণে সেই পেরেকগুলো গলে বাইরে বেরিয়ে আসতে থাকে এবং এক এক করে কয়েক সেকেন্ডের মধ্যেই সে সবগুলোকে বের করে ফেলে। তারপর সে রুটির টুকরো মুখে পুরে টাইসনকে ইশারা করে যাতে সে গার্ডের নজর নিজের দিকে টানে। এরপর টাইসন তার কাজ শুরু করে দেয়। এতে জেলারের নজর তার দিকে চলে যায়। অন্যদিকে রে সঙ্গে সঙ্গে ভেজা রুটি সিসিটিভি ক্যামেরায় চিপকে দেয় যাতে ভেতরের ফুটেজ না দেখা যায়। তারপর সে ফ্লোর থেকে নিচে নেমে আসে এবং পাইপলাইনে চড়ে সামনে এগোতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত পথে ভুল করে একটি তার ছিঁড়ে যায় যা থেকে পানি বের হতে শুরু করে। অবশেষে সে যখন উপরে পৌঁছায় তখন তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ এই জেল মাটির নিচে নয় বরং সমুদ্রের মাঝখানে পানির ওপর একটি বিশাল আকৃতির জাহাজে ছিল, যেখান থেকে পালানো অসম্ভব ছিল। এরই মধ্যে পানি লিক হয়ে জেলের ভেতর ভরতে শুরু করে, যার কারণে টর্চার রুমের কয়েকদিনের খালাস করে দেওয়া হয়। সৌভাগ্যবশত রে গার্ডদের নজর এড়িয়ে সময় মতো ফিরে এসে বেঁচে যায়। তবে অন্যদিকে একটি নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছিল। আসলে জেলার মেঝের উপর ফেলে আসা পেরাকগুলো পেয়ে গিয়েছিল, যার ফলে সে বুঝে যায় যে রে জেল ভাঙার চেষ্টা করেছে। এরপর সে সঙ্গে সঙ্গে একজনকে কল করে। তখন সেখানে এই রহস্য ফাঁস হয় যে রেকে এই জেলে ফাঁসানোর পেছনে অন্য কেউ নয় বরং তার বিজনেস পার্টনার লেস্টার ছিল, যে কোম্পানির লোভে পড়ে এই ষড়যন্ত্র করেছে। এখন পরের দিন, কে জানতো যে রে এর ওপর টর্চারের মেঘ ঘনিয়ে আসবে। যখনই সে ঘুমানোর চেষ্টা করত গার্ডরা তাকে জাগিয়ে দিত এবং এর সুযোগ নিয়ে তাকে খুব মারধর করত। এভাবেই অনেক দিন কেটে যায়। রে সারাদিন বেহুশ আর ক্লান্ত থাকতো। অবশেষে তার অবস্থা দেখে গার্ডরা তাকে রোজ মেডিকেল রুমে নিয়ে যেতে লাগলো। কত ক্ষত, কত যন্ত্রণাদায়ক স্মৃতি, কত ভেঙে যাওয়া আশা। তবুও সেখানে সে নিজের লড়াই চালিয়ে যায়।
ডাক্তারও তাকে দেখে অবাক হয়ে যায়। কিছুদিন পর টর্চারের পালা শেষ হয়ে যায় এবং সে আবারও প্ল্যান বানাতে শুরু করে। আসলে সে নিজের লড়াই লড়ছিল। খাবার খাওয়ার বাহানায় সে টেবিলের নিচে চুরি করে একটি দিক নির্দেশক ডিভাইস বানাতে থাকে। এই সময়ই সে মার্কোর সাথে দেখা করে তাকে নিজের টিমে সামিল করে নেয়। এরপর তিনজন মিলে একটি চমৎকার প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী মার্কো ভাই জেলারকে মিথ্যা বলে যে আমার কাছে গোপন তথ্য আছে যা আমাকে ডেকে গিয়ে পৌঁছাতে হবে। এটা শুনে জেলার তাকে ডেকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এখন সেখানে পৌঁছতে মার্কো ডিরেকশন ডিটেক্টর দিয়ে মেজার করা শুরু করে, কিন্তু রে এর জন্য এতটুকুই যথেষ্ট ছিল না। সে নোটিস করে ফ্লাশ করার সময় পানি ঘড়ির উল্টো দিকে ঘুরছে। এখন সব ডেটা অ্যানালাইসিস করার পর সে সিদ্ধান্ত নেয় সে এখন উত্তর গোলার্ধে আছে। তারপর সে একজন নতুন কয়েদি জিজ্ঞাসা করে জানতে পারে এখন নভেম্বর মাস চলছে। এরপর রে নিজের শরীরের তাপমাত্রা মাথায় রেখে অনুমান করে যে এখানকার তাপমাত্রা অবশ্যই মরক্কো উপকূলের আশেপাশে হবে। এত কষ্ট করার পর অবশেষে গিয়ে তারা ক্লিয়ার লোকেশন খুঁজে পায়। তবে লোকেশন জানা থাকলেও তারা সেখান থেকে বের হবে কিভাবে? তখনই টাইসন বলে আমরা যদি কোনোভাবে বাইরে থাকা আমার লোকেদের কাছে মেসেজ পাঠাতে পারি তবে আমাদের এখান থেকে বের হওয়া কারো বাবাও আটকাতে পারবে না। তার কথা শুনে রে এর মনে হয় এই জেলের ডাক্তার হয়তো তাকে সাহায্য করতে পারবে। এরপর তারা একটি প্ল্যান বানায় যার অনুযায়ী টাইসন ইচ্ছা করে রে এর ওপর হামলা করে যাতে সে ডাক্তারের কাছে যেতে পারে। রে অসুস্থ হওয়ার নাটক করে প্রতিদিন ডাক্তারের কাছে যেতে লাগলো। ডাক্তারও রে এর কষ্ট সহ্য হলো না এবং সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এখন এখানে এই রহস্য ফাঁস হয় যে আসলে ডাক্তারও এখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল, তাই সে রেকে তার পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার ওয়াদা করে। তো তারপর সে গোপনে রের মেসেজ টাইসনের লোকেদের পাঠিয়ে দেয়। সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। তখনই রাতে জেলার দেখে রে দেয়ালে কিছু টাইপ করছে। আসলে এটি ছিল মোর্স কোড। আর যখন জেলার এটি ডিকোড করে তখন লেখা পাওয়া গেল যে কাল সকালে সি ব্লকে দাঙ্গা হতে চলেছে। এটি দেখে জেলারের ঘাম ছুটতে লাগলো। সে তখনই সি ব্লকে 3 গুণ সিকিউরিটি বাড়িয়ে দেয়। এখন তাকে কে বলবে এটা তো ছিল রে এর মাস্টার প্ল্যান। আসল দাঙ্গা তো তার নিজের ব্লকে হতে চলেছে যেখানে মাত্র 2 জন গার্ডি বেঁচে ছিল। এখন শীঘ্রই পরের দিন সকালে 2 গ্যাং নিজেদের মধ্যে ভিড়ে যায়। এই হট্টগোলের সুযোগ নিয়ে রে, টাইসন আর মার্কো সেখান থেকে পালিয়ে যায়। তখনই পালাতে পালাতে রে ক্যামেরার সামনে এসে জেলারকে খেপাতে থাকে। রাগে ফেটে পড়ে জেলার, সব গেট বন্ধ করে দেয়। তারপর 3 জন পাইপলাইনের রাস্তা দিয়ে জেলের ছাদের দিকে চড়তে থাকে। যখন তারা ডেকের একেবারে কাছে পৌঁছায় তখন তাদের রাস্তা একটি ইলেকট্রনিক গেট দিয়ে বন্ধ হয়ে যায়, যেটা খোলার একটাই রাস্তা ছিল, পুরো জেলের পাওয়ার অফ করে দেওয়া। এই ঝুঁকিপূর্ণ কাজে সবাইকে আবারও ধরা পড়তে হতে পারত। অন্যদিকে জেলার মোশন ডিটেক্টর মাধ্যমে তাদের লোকেশন ট্রেস করে ফেলে এবং সব গার্ড তাদের পেছনে লেগে যায়। তখনই পালানোর সময় মার্কোর গায়ে গুলি লাগে। সে বুঝে যায় যে তার জীবিত বেঁচে থাকা এখন মুশকিল, তাই সে তার সাথীদের পালিয়ে যেতে সাহায্য করে এবং একা গার্ডদের আটকায়। কোনো মতে রে নিচে পাওয়ার রুম পর্যন্ত পৌঁছে পুরো শিপের পাওয়ার অফ করে দেয় এবং উপরে গেট খুলতেই টাইসন সঙ্গে সঙ্গে ডেক পর্যন্ত পৌঁছে যায়। সৌভাগ্যবশত সেখানে হেলিকপ্টারও পৌঁছে গিয়েছিল, কিন্তু টাইসনের মজবুত সংকল্পের কারণে সেখানে রেকে একা ফেলে যাবেই বা কিভাবে। সে মেশিন গান তুলে নেয় এবং সামনে আসা গার্ডদের উপর গুলি চালাতে শুরু করে। অন্যদিকে রে লুকিয়ে পানির একটি ট্যাঙ্কে ঢুকে পড়ে যেখানে তাকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। এটি দেখে জেলার সঙ্গে সঙ্গে আদেশ দেয় শিপটি আবারও রিস্টার্ট করো, যার ফলে রে যে ট্যাঙ্কিতে লুকিয়েছিল সেটি নিচ থেকেই ফ্লাশ হতে শুরু করে, যার ফলে রে সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। এদিকে টাইসন একটি বন্দুক তার দিকে ছুড়ে দেয়। রে তখনই ক্যাচ করে এবং গুলি চালায়, যার ফলে জেলারের পেছনে রাখা তেলের ড্রাম ফেটে সেখানে বিস্ফোরণ হয়। এরই সাথে জেলারের সেখানে মৃত্যু হয়। তখন সবকিছু শান্ত হয়ে যায় এবং তারা দুজনে আফ্রিকান উপকূলে পৌঁছে যায়। হঠাৎ সামনে থেকে একটি গাড়ি আসে। গাড়ি থেকে একটি মেয়ে নেমে আসে। সেই মেয়েটি আর কেউ নয় বরং জেসিকা ছিল, যে রেকে এই মিশনের অফার দিয়েছিল। তখন রে পুরো ব্যাপারটা বুঝতে পারে এই সব প্ল্যান ছিল টাইসনের মেয়ের।
আসলে জেসিকা তার বাবাকে বাঁচানোর জন্য রেকে জেলে পাঠিয়েছিল এবং রে এর চতুরতায় তাকে বাইরেও বের করে আনলো। অবশেষে রে এর মুখে একটি মিষ্টি হাসি খুলে উঠলো এবং এভাবেই সংগ্রাম আর হার না মানা জয়বাই তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারলো। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।